Assalamualaikum. Welcome to Rumi's Fashionable House. Thank you so much all of your supporting and love. আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সামনেও আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি আরও অনেক দূর যেতে পারবো। তো আপনাদের অনেক ভালো লাগে আমার টিপসগুলো, সেজন্য আমি আজকেও কিচেন রিলেটিভ 6টি টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের টিপসগুলিও। সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। একটু লং হয়ে যাওয়াতে ব্লগটি সরি বলে নিচ্ছি, দুঃখিত। তো শেষ পর্যন্ত দেখলে অনেকেরই হয়তো অনেক উপকার আসতে পারে। তো আমি 1 নাম্বার টিপস দিয়ে আমি শুরু করি। 1 নাম্বার টিপস হচ্ছে, আমাদের বাসায় সবারই কম বেশি 1-2টা চা চাকনি আছেই। তো আমরা এই চা চাকনিগুলো অনেক সময় একটু খেয়াল না করার অভাবে অনেক কিন্তু এই যে কালো দাগ পড়ে যায়, আবার অনেক সময় মাজলেও এগুলো উঠে না। তো আমি অনেক সহজ পদ্ধতিতে খুবই কম টাইমে এগুলো একটু আজকে দেখাবো কিভাবে ক্লিন করতে হয়। আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই চা চাকনি ক্লিন করাটা। তো দেখে নিন আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমার এই চা চাকনিগুলো অনেক নোংরা হয়ে আছে, সেগুলো আমি খুব সহজে অনেক সুন্দর করে ফেলতেছি। তো এই যে আমি এখন একটা পাতিলে পানি নিয়েছি, একটু গরমও হয়েছে। এর ভিতরে আমি বেকিং সোডা, যেটা খাবারের সোডাও বলা যায়, আবার বেকিং সোডা যে কোনো দোকানে মুদি দোকানে পাওয়া যায়, এটা দিয়েছি 1 টেবিল চামচ। আর লিকুইড সাবান দিয়েছি একটু। তো লিকুইড সাবানটা না থাকলে আপনাদের বাসায় যে কাপড় ধোয়ার পাউডার আছে সেই পাউডারটা দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন এই তরলটার ভিতরে 2টো চা চাকনি দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো একদম কালো হয়ে যাচ্ছে পানিগুলো। তো এটা চাকনির ভিতর থেকে ময়লা নোংরাগুলো উঠে আসতেছে। যে তো এইভাবে আমি একটু 5 মিনিটের মতো বয়েল করতে দিব। বয়েল হোক, তাহলেই সুন্দরভাবে এগুলো ক্লিন হয়ে বেরিয়ে যাবে ভিতর থেকে। তো আমি এখন এর হ্যান্ডেলগুলো দিয়ে দিয়েছি নিচের দিকে, তাহলে হ্যান্ডেলটাও আর একটু ভালো করে ক্লিন হয়ে যাবে এজন্য। এই যে দেখতে পাচ্ছেন অনেক কালো হয়ে গেছে পানিটা। তো আমি এগুলোকে এখন বেসিংয়ে নিয়ে এসেছি, এটাতে একটা ব্রাশের সাহায্যে আমি মেজে নিচ্ছি। যে কোনো পুরনো ব্রাশের সাহায্যে একটু হালকাভাবে ঘষলেই কিন্তু উঠে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে যায়, কোনো কিছুই আর লাগে না। এভাবে যদি আমরা কয়েকদিন পর পর আমাদের এই চা চাকনিগুলো ক্লিন করি, তাহলে খুব সুন্দর থাকবে। না হয় এই যে অনেক নোংরা হয়ে যায় একটু খেয়ালের অভাবে। তো 1 সপ্তাহ পর পর যদি ধুতে পারি তাহলে তো ভালোই, অনেক ভালো হয়। এভাবে ক্লিন থাকলে একদম নতুনের মতোই থাকে। তো আমার এটা অনেক পুরনো, এটাকে আমি এখন খুলে হ্যান্ডেলটা খুলেও ধুয়ে নিচ্ছি। অনেকে হয়তো মনে করবেন এটা খুলে যাওয়াতে হয়তো ভেঙে গেছে বা ফেলে দিব, তা নাই, যে সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারবেন। একটা ক্লিপ আছে, এটার ভিতরে ঢুকিয়ে এই যে 2টা মাথাকে ঢুকিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমার হাতটাও নোংরা হয়ে গেছে, আসলে অনেক পুরনো এটা, যার কারণে এটার ভিতরে একদম কালো হয়েছিল এই কারণে। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে এটা লেগে গেছে। আমি পানিটা রেখে দিচ্ছি, এখনো ফেলবো না, এগুলো দিয়ে আবার কাজ আছে এর জন্য। এই যে খুব সুন্দরভাবে চকচকে হয়ে আমার দুটোই চাকনিগুলো ক্লিন হয়ে গেছে। এই যে অনেক সুন্দরভাবে একদম চকচক করতেছে, আসলে নতুনের মতো। আর পুরনোটা আসলে অনেক পুরনো হয়েছে। এই যে এগুলোর ভিতরের যে ইয়েটা ওটা আর উঠতেছে না, এই জন্য আর এটা নিয়ে বেশি পারাপারি করিনি, এটা ফেলে দেওয়ার অবস্থা হয়েছে। তারপরে আমি মনে করি 90% তো ক্লিন হয়েছে। তো এইভাবে আমরা আমাদের চা চাকনিগুলো ক্লিন করলে খুব একটা সময় যে যাবে তা না, খুবই 5 মিনিটে আমি মনে করি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এখন চলে যাচ্ছি 2 নাম্বার টিপসে, সেটা হচ্ছে
আমরা ভাত রান্না করার সময় অনেক সময় ভাতগুলো একদম একটার সাথে একটা লেগে যায়। যারা আমরা নতুন রাঁধুনি তারা আসলে বুঝে উঠতে পারি না কীভাবে ঝরঝরা করে ভাত রান্না করব। অনেকেই আসলে লাগা ভাত খেতে চায় না, একটু ঝরঝরা ভাত পছন্দ করেন। আবার মেহমানের সামনেও কিন্তু লাগা ভাত দেওয়া যায় না। তো সেটা কিভাবে ঝরঝরা করবেন সেটা হচ্ছে একটু লেবু চিপে ভাত রান্নার সময় একটু লেবু চিপে দিয়ে দিবেন, তাহলে এই ভাতগুলো খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। 3 নাম্বার টিপস হচ্ছে, আমরা যখন প্রেসার কুকার ব্যবহার করি তখন অনেক সময় দেখা যায় যে প্রেসার কুকারের ঢাকনার যে রাবারটা, রাবারটাই তো মেন এই প্রেসার কুকারের। তো এই রাবারটা অনেক সময় খুব ঢিলা হয়ে যায়। তো সেটা আমরা কিভাবে করব, টাইট করব, তা হচ্ছে এই যে রাবারটাকে খুলে আমরা ফ্রিজে আধা ঘন্টা আগে রেখে দিব, বা যখনই ব্যবহার করব না রেখে দিলে এনে শুধু লাগিয়ে নিলেই খুব সুন্দরভাবে টাইট হয়ে যায়। এটা একদম ইজি একটা প্রসেস। এই যে আমার এটা অনেক ঢিলে হয়ে গেছে, এভাবে অনেক সময় শীষ উঠতে চায় না। তো এটাকে ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবেই সেট হয়ে যায়। আর একটা হচ্ছে, যারা বেশি একটা প্রেসার কুকার ইউজ করেন না তারা এই উপরের নাকটাই বলি, নাক এবং এই রাবারটা খুলে ভিতরে রেখে দিবেন, তাহলেও খুব সুন্দরভাবে এগুলো ভালো থাকে। আর লাগানোর পরে কিন্তু আসলে একটু ঢিলে হয়ে যায় লাগানো থাকলে। এখন আমি 4 নাম্বার টিপসে চলে যাই। সেটা হচ্ছে, আমাদের স্বল্প আয়ের দেশ, আমাদের সবার ঘরে কিন্তু ননস্টিকের পাতিল বা স্টিলের কড়াই আছে এমনটা কিন্তু না। আমাদের বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম লোহার বা সিলভারের কড়াই আছে। তো সেগুলো অনেক কালো হয়ে যায় একসময় তেলের ভাজা পোড়া করতে করতে। তো সেগুলোকে যদি আমরা সহজ পদ্ধতিতে ক্লিন করি তাহলে খুব সুন্দর থাকে, স্টিলের মতো বা ননস্টিকের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমারও খুবই নোংরা হয়ে আছে, করব করে করা হচ্ছে না। আমি এখন চুলার উপরে দিয়ে এগুলোকে একদম ফুঁড়ে ফেলতেছি, নিচের কালিগুলোকে আর কি, কালো যে তেলের ফোড়া সেগুলোকে ভালো করে ফুঁড়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই কিন্তু অনেক তাড়াতাড়ি এই কালো ফোড়াগুলো উঠে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফুঁড়ে এখন বেসিংয়ে নিয়ে এসেছি। তো এটা করা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। লুসনিকে ভালো করে 2টা লুসনি নেবেন দরকার হলে, কারণ অনেক গরম থাকে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই হিসাবে যারা নতুন একটু সতর্কতার সহিত কাজটা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু মানে একটু ছুরিটা লাগানোর সাথে সাথে উঠে যাচ্ছে, খুবই সহজ। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে আসলেই খুব সুন্দরভাবে কষ্ট কম হয়, কড়াইগুলো ক্লিন হয়ে যায়। ভিতরের সাইডটাও যেটুকু শক্ত প্রলেপের মতো পড়ে আছে সেগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর একটা চামচের সাহায্যও করতে পারেন, ছুরি, চামচ আর তার সুবাই 3টা জিনিস দিয়েই সুন্দরভাবে হয়ে যায়। আমি আজকে 2টা কড়াই নিয়েছি, এটা ছোটোটা আর ওইটা মাঝারি সাইজটা। তো এই 2টাকে আমি এখন ভালো করে ক্লিন করতেছি। তো আমি যেহেতু 2টি কড়াই নিয়েছি সেই হিসাবে আমার সময় লেগেছে প্রায় 1-1.5 ঘন্টার মতো। আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে একটু সময় হাতে নিয়ে শুরু করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালি অনেকগুলো বেরিয়েছে, সেগুলো আমি এখন আগে বেসিং থেকে ক্লিন করে উঠিয়ে নিব শুকনো অবস্থায়, কারণ এগুলো না হয় পাইপে গেলে কিন্তু জ্যাম বেজে যেতেই পারে। তো সতর্কতার জন্য এই যে অনেকগুলো কালি আমি জমিয়ে এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আপনারা যারা শুরু করবেন একটু সময় হাতে নিয়ে শুরু করবেন, আর মাঝতে মাঝতে একদম ক্লিন না হওয়া পর্যন্তই আপনারা আপনাদের কড়াইগুলো মাজবেন এবং সুন্দর করে সাদা করে জকজকে করে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, কারণ এগুলো অনেক পুরনো কালি, একদিনে 1 ঘন্টায় যাওয়াটা অনেক কিন্তু কম সময়ের। তো আমি একটু বেকিং সোডা আর লিকুইড সাবান দিয়ে এখন ভালো করে বলক আসা পর্যন্ত আমি গরম করে নিয়েছি। তো কড়াইগুলোকে এখন আমার নিচের অংশটা ছাঁচা শেষ, এখন আমি ভিতরেরগুলো যেন সহজভাবে হয় সেজন্য আমি একটু গরম পানিতে দিয়েছি। এই যে আমার যে চাকনির পানিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, কারণ একই প্রসেসিংয়ে করা হবে। তো এগুলোকে আমি 15 মিনিটের মতো এভাবে রেখে দিব, একটু ভালো করে নরম যেন হয়, তাড়াতাড়ি যেন হয়, সেজন্য কষ্ট কম হওয়ার জন্য। তো আমার প্রায় 15 মিনিটের মতো আমি এগুলোকে ভালো করে নরম করে নিয়েছি আর কি। এভাবে করলে খুব সহজেই হয়ে যায়।
তো এখন আমি ঘষে মানে তারে সুবা দিয়ে ভালো করে ঘষে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি উঠতেছে, তো আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করে শেষ পর্যন্ত যতটুকু উঠে ততটুকুই আমি উঠিয়ে নিব। এভাবে আপনাদের কড়াইগুলো আপনারা ক্লিন করে নেবেন আশা করি। এই যে আমি এই পর্যন্ত প্রায় 90% হয়েছে, তো 10% একটু আছে, তো এগুলো আসলে পরে মাঝতে মাঝতে ক্লিন হয়ে যাবে এই আশা করি। এখানে এ পর্যন্তই রেখে দিয়েছি। এই যে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে, 90% কিন্তু কম না, অনেক নোংরা ছিল, তার চেয়ে তো অনেক সুন্দর হয়েছে। তো আশা করি এই টিপসটি আপনাদের কাজে আসবে। আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এই টিপসগুলো কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমার আজকের 6টি টিপসের ভিতরে, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি চলে এসেছি 5 নাম্বার টিপসে। সেটি হচ্ছে আমাদের বাসায় সবারই একটা দুইটা এরকম ছুরি নাইফ আছেই, তো সেগুলো অনেক সময় একদম হয়ে যায়, ধরতে চায় না, কোনো কিছু কাটা যায় না। তো আমরা যদি আমাদের এই যে মগ বা কাপ এগুলোর নিচের যে চিকন একটা আছে সার্কেল, এটা দিয়ে আমরা যদি এরকম ঘষে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধারালো হয়ে যায়। তখন আপনার টমেটো আলু এগুলো কুটতে খুব সহজ হয়ে যায়। আমি সব সময় করি, তো এটা ফলো করাতে আমার আসলে বেশি একটা কষ্ট হয় না। যখনই একটু মনে হয় যে ধারটা কমে এসেছে তখনই আমি এরকম 2-3 ঘষা দিয়ে আমি কুটে শুরু করে দিই। তো এইভাবে আপনারাও আপনাদের ছুরি নাইফ এগুলো ক্লিন মানে ধার করে নিতে পারেন। এই যে আমি এখন দেখাচ্ছি এই দুইটা পদ্ধতি, মানে ছুরি ধার করার। এই যে এইভাবে করে তারে সুপা দিয়ে ঘষলে খুব সুন্দরভাবে এটাও ধারালো হয়ে যায়। আমার যখন যেটা ভালো লাগে সেটা দিয়ে আমি করি, তাহলে আমার কাটাকুটাতে খুব ভালো লাগে। এই যে সুন্দরভাবে কেটে গেছে। এখন 6 নাম্বার টিপসে চলে এসেছি, সেটা হচ্ছে আমার গতকালকের ব্লগে আমি দেখিয়েছি এই যে সসের বোতল। আমাদের রান্নাঘরে কিন্তু সসের বোতল অনেকগুলো আসে রান্না করতে, তারপরে বাচ্চারা সস ছাড়া তো কোনো কিছু খেতেই চায় না, বিকেলের নাস্তা সকালের নাস্তা অনেক সময়। তো এই সসের বোতলগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো আমার মতো যদি আপনারাও কাজে লাগান, একটু খেয়াল করে একটু কষ্ট করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শোপিস হয়ে যায় আমাদের ঘরে। সুন্দরভাবে এগুলো ফেলনা জিনিস দিয়ে কাজে লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে 3টা সসের বোতল 3টে সাইজেই নিয়েছি, সেটা আমি গতকালকে দেখিয়েছি। তো এগুলোকে আমি কালার করব, সেটা হচ্ছে ফ্যাব্রিক কালার। আমাদের কাপড়ে অনেক সময় আমরা করি, সেই কালারটা দিয়েও হবে। আর এখানে আমার ফ্যাব্রিক কালারে সাদা কালার নাই, সেই জন্য আমি এনামেল এই ফটটা নিয়েছি সাদা, এটা সাদা কালার। তো এটা আবার এটা করে ব্রাশ ক্লিন করার জন্য আমি থিনার নিয়েছি, সরি, এই যে থিনার, এটা দিয়ে ব্রাশ ক্লিন করতে হয়, না হয় কিন্তু ব্রাশগুলো শক্ত হয়ে যায়। তো এখন আমি ফ্যাব্রিক কালার দিয়ে, অ্যাক্রিলিক ফ্যাব্রিক দুইটা কালারই খুবই ভালো, ফ্যাব্রিক থেকে অ্যাক্রিলিকটা অনেক বেশি ভালো কালারের দিক দিয়ে। তো অ্যাক্রিলিক কালারটা একটু দাম বেশি, ওইটা যদি 200 টাকা 12 পিস হয়, এটা 250-300 টাকা এরকম আর কি। আর 1 পিস 30 টাকা ফ্যাব্রিক, আর অ্যাক্রিলিক হচ্ছে 35 থেকে 40 টাকা করে, মানে ছোট এই কালারগুলো। তো আমার 3টা কালার করে ফেলেছি, কালকের ব্লগে দেখিয়েছি। তো আমি এগুলোকে এখন ডিজাইন করব। তো ডিজাইনটা হচ্ছে, একটাতে আমি করতেছি ফ্ল্যাশ, মানে ইংলিশ মুভির লোগো। আমার ছেলেরা এগুলো পছন্দ করে, আমি আমার ছেলেদের রুমে সাজাবো, এই জন্য আমি ছেলেদের থিম নিয়ে এইগুলোকে ডিজাইন করতেছি। আপনারা আপনাদের মন মতো কালার ডিজাইন যে কোনো কিছু করবেন, তবে অনুরোধ করব কোনো প্রাণীর ছবি কখনোই কোনো কিছুতে আঁকবেন না, বা কোনো প্রাণীর ছবি ঘরে রাখবেন না। তো আমি একটাতে সুপারম্যানের লোগো করতেছি, আরেকটাতে হচ্ছে ফ্ল্যাশ, আরেকটা সাদাটাতে করব
এই যে সাদাটাতে করতেছি ক্যাপ্টেন আমেরিকা আঁকতেছি এটাতে। তো এগুলো আমি খুব সুন্দরভাবে সহজভাবে এঁকে নিচ্ছি। আমার এগুলো আঁকতে খুবই ভালো লাগে, সেটা সত্যি কথা। তো যাই হোক, আমি আমার থিম নিয়ে আঁকতেছি, আপনারা আপনাদের মন মতো করে আঁকবেন আর এইরকম ফেলনা জিনিস দিয়ে সুন্দর সুন্দর শোপিস বানিয়ে নেবেন। আমাদের সবার যে সামর্থ্য আছে অনেক বেশি টাকা দিয়ে শোপিস কিনবো তা কিন্তু না, যার যা আছে তৌফিকে যা আছে তাই সুন্দর করে ক্লিন করে সেটাকে যত্ন করে আমাদের ঘর সংসারে আমরা ইউজ করব, এটাই আমাদের জন্য অনেক বেশি মঙ্গলজনক। আমরা অনেক টাকা খরচ করব, হাজব্যান্ডদের সাথে অনেক রাগারাগি করে শোপিস কিনবো, তাতে কিন্তু কোনো সুখ নেই। আর যেটা আমাদের আছে সেটাকে আমরা রিইউজ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটাকে অনেক দামি করে ফেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা রাখবো। অনেক টাকা পয়সা খরচ করে শাড়ি গয়না কিনে হাজব্যান্ডদের মনে কষ্ট দিয়ে সেটা আসলে পরতে বা সেটা ঘরে ইউজ করতে কিন্তু শান্তি নেই। আশা করব আমাদের সব বোনেরাই আমরা আমাদের ঘরে যা আছে তা দিয়ে আমরা সুখী থাকব। তো এই যে আমি সুপারম্যানের লোগোটাও এঁকে ফেলতেছি। খুব সহজে এগুলো করা যায়। আর এগুলো মোছার সময় ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো না, শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে হয়তো কালারগুলো নষ্ট হতে পারে। এখন ডিজাইন করা শেষ, আমি এখন এগুলো দুইটারই বর্ডার করব। সুপারম্যান আর ফ্ল্যাশের কালো রং দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি। বর্ডার করাতে একটু এগুলো ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে সেজন্য। আপনারা যদি আমরা নারী মানে মহিলারা অনেক সময় আঁকতে পারি না, তো সেটা আমাদের যদি বাচ্চারা থাকে ছেলে মেয়ে তাদেরকে দিয়েও আঁকিয়ে নিতে পারেন আপনার মনের মতো ওই কালার রং, তাদের সময়ও কাটবে, তাদেরও ভালো লাগবে আর আপনারও ঘর সাজানো হয়ে যাবে। তো এই যে মোটামুটি আমার সবগুলোই আমি বর্ডার করে নিচ্ছি, সবগুলো বলতে দুইটাই বর্ডার করে নিব, আর ফ্ল্যাশটা বর্ডার করব না, ওইটা যেভাবে আছে ওইভাবে থাকবে। তো এই যে আমার করা শেষ, এখন আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন অনেক সুন্দর 3টা শোপিস হয়ে গিয়েছে আমার। এগুলো আমার ছেলেদের রুমে থাকবে। আর আমার ছেলেদের রুমটা আমি সাজাবো চাইল্ড রুম অর্গানাইজেশন ব্লগ যাবে কয়েকদিনের ভিতরেই। আপনারা আমার ব্লগটি দেখবেন, দেখলে হয়তো আপনাদের অনেকগুলো আইডিয়া আসতে পারে, আপনাদের টিপস হিসেবেও আপনারা গ্রহণ করতে পারেন। تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل তো আমি মাঝখানের বড়টাতে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এই তাকের এগুলো আমি কিন্তু কালার করে শোপিস বানিয়েছি গ্লাসকে, আর কলকাতার ছায়ের পট এনেছি স্মৃতি হিসেবে, তো সেটাকে আমি কালার করে শোপিস বানিয়ে এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে এই গ্লাসকে আমি কিভাবে সাজিয়েছি আপনারা যদি বলেন আমাকে দেখাতে, তাহলে আমি আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। গ্লাসটাকেও আমাদের ঘরে কিন্তু গ্লাস অনেক, এগুলোকে আমরা শোপিস হিসেবে এভাবে সাজাতে পারি। তো আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।